বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইনস্ক্রিপ্ট নিবেদিত অনুষ্ঠান বাংলা যা ভাবছেতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি অর্ক। আজকে আর রাজনীতির কচকচি নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ভাবলাম রোজের তর্ক বাগবিতণ্ডা একটু দূরে সরিয়ে রেখে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, তার স্বাস্থ্য, তার সামর্থ্য, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। ২১ এলেই ভাইরাল পোস্ট, আমরি বাংলা ভাষা। সত্যি তো, কত প্রাণের ভাষা, গর্বের আদরের ভাষা। কিন্তু এই মুহূর্তে যদি বিজ্ঞাপনে চোখ রাখি, যদি প্রতিদিন ডিজিটাল মিডিয়ায় যে বাংলা লেখা হয়, রেডিওতে যেভাবে বাংলা ভেসে আসে, সর্বোপরি যদি তরুণ তরুণীর কথাবার্তায় কান রাখি, তাদের অনাগ্রহের দিকে তাকাই, তাহলে সার্বিকভাবেই মনে একটি প্রশ্ন জাগে। আমার গর্ব, আমাদের গর্ব, আমাদের প্রাণের ভাষাটা বাঁচবে তো? ভাষার নদীটা বড় অকালেই শুকিয়ে যাবে না তো? দেখুন, এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। গত ২০০ বছর ধরে আমাদের এই ভাষাটা, আমাদের এই প্রাণের আবেগের ভাষাটা ভদ্রবিত্ত বাঙালির হাতে সংযোগের ভাষা হয়ে উঠেছিল। সংবাদ মাধ্যমে বলুন, সাহিত্যে বলুন, ভদ্রবিত্ত এই ভাষাটাকে সমৃদ্ধ করেছে, লালন পালন করেছে, এই ভাষাটার মধ্যে প্রাণ সঞ্চার করেছে। কিন্তু যদি একটু লক্ষ্য করেন, ওই ভবানীপ্রসাদ মজুমদারের আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এ কথাটা যে বলছে তার দিকে যদি তাকান, দেখবেন তিনিও একজন বাঙালি ভদ্রবিত্ত শ্রেণীর প্রতিনিধি। কাজে আমাদের মনে প্রশ্ন জাগে, ভদ্রবিত্তর মনে ২১-এর রক্তের দাগ লাগা ভাষাটাকে ঘিরে আজ হীনমন্যতা তৈরি হয়নি তো? ভদ্রবিত্ত কি তার ছেলেকে, তার মেয়েকে বাংলা স্কুলে পাঠাতে লজ্জা পান না? তার মায়ের ভাষাটাকে, যে ভাষাটাকে মাতৃদুগ্ধ বলা হয়, তাকে কি তিনি একটু খাটো চোখে দেখেন না? তর্ক করে আপনি বলতেই পারেন যে ভাষা বাঁচবে হাটে মাঠে, ভাষা বাঁচবে বাজারে, ভাষা বাঁচবে কুলিকামিনের মুখে, ভাষা বাঁচবে ভেন্ডারে। কথাটা ঠিক। যে ভাষায় ৩০ কোটি মানুষ কথা বলেন সারা বিশ্বে, সে ভাষা কালকেই মরে যাচ্ছে না। ভাষা বাঁচবে, কিন্তু টিকে থাকতে কে চায়? কে চায় নুইয়ে থাকতে? আমার ভাষাটা কি যদি হাট মাঠের ভাষাতেই আটকে থাকে, যদি রেলের ভেন্ডারেই আটকে থাকে, তা যদি ভদ্রবিত্তের রোজের অনুশীলনের সঙ্গে, রোজের পরিশীলনের সঙ্গে, রোজের চর্চার সঙ্গে ক্রমাগত ব্যবচ্ছিন্ন হয়, যদি ভদ্রবিত্তের সঙ্গে এই ভাষার একটা দূরত্ব তৈরি হয় ক্রমশ, তবে ভাষাটা কি সমৃদ্ধির পথে যাবে? ভাষাটার স্বাস্থ্য কি সুরক্ষিত হবে? ভাষার স্বাস্থ্য বীমা কি ভদ্রবিত্তের কাছে আজ রয়েছে? আর এই প্রশ্নগুলো করলেই প্রথমেই যে আশঙ্কাটা তৈরি হয়, প্রথমেই যে বিতর্কটা উঠে আসে, তা হলো ভাষা কি ভাত দিতে পারে? এই ভাষাটাকে আঁকড়ে ধরে যে বাঁচবো, এই ভাষাটা কি আমায় ভাত দেবে? এ প্রশ্নের উত্তর আমরা খুঁজতে গিয়েছিলাম আমাদের শিক্ষক আব্দুল কাফির কাছে। দেখুন আব্দুল কাফি কি বলছেন।
সাধারণ প্রথম উত্তর হচ্ছে যে হ্যাঁ পারে। কিন্তু তারপরের কথাগুলো খানিকটা জটিল এবং মানে এক কথার নয়। যে কোনো ভাষাই বাদ দিতে পারে যদি সেই ভাষা ব্যবহারকারী যারা তারা সচেতন উপভোক্তা, শুধু ভোক্তা নন, উপভোক্তা, বা বলা ভালো ভাষা নির্মিত যে ভাষার যে উৎপাদন, ভাষা বা যা তৈরি করে সেগুলোর প্রতি তাদের একটা প্রয়োজনের বোধ, একটা চাহিদা ইত্যাদি তৈরি হয়। তো সেইটি বাংলা ভাষায় এক্ষুনি কি আছে? না, যতটা প্রয়োজন ততটা এক্ষুনি নেই। আসলে বোঝাই যাচ্ছে যে এটা ঠিক ভাষার প্রশ্ন নয়, ভাষার যোগ্যতার প্রশ্ন নয়। বাংলা ভাষা কি পারে মানে বাংলা ভাষার যদি বলি বাংলা ভাষা কি পারে বাদ দেওয়ার ভাষা হতে, তো এটা বাংলা ভাষা ঠিক একা একা ঠিক করবে না। এটা ঠিক করবে বাংলা ভাষা ব্যবহার করে বা বাংলা ভাষা দিয়ে যে যে জিনিস বা বিষয় বা ব্যাপারগুলি প্রস্তুত হবে সেইগুলি অর্থের বিনিময়ে ক্রয় করতে বাকি মানুষজন যারা এই ভাষা ব্যবহারকারী তারা রাজি কিনা। এখন তারা কি করে রাজি হবেন বা হবেন না, অর্থাৎ বাংলা যে এত কোটি কোটি মানুষ আছেন, কয়েক মানে অনেক অনেক কোটি যারা বাংলা ভাষী, এই দুই বাংলা মিলিয়ে, তাদের কাছে প্রয়োজনীয় হয়ে ওঠার মতন উপাদান মানে বিষয় বাংলা ভাষা দিয়ে যদি তৈরি করা যায় প্রথম, আর দুই, সেই তৈরি করা জিনিস যদি তাদের কাছে বিপণনের একটা বন্দোবস্ত করা। যে কাজ কে করবে? এ কাজ বাংলা ভাষা তো একা একা করবে না, এটা ভাষার এলাকার ভাষাবিদের কাজও নয়। এটা কাজ কারে ব্যক্তিগত উদ্যোগ হতে পারে, সামাজিক যৌথ উদ্যোগ হতে পারে, সর্বোপরি রাষ্ট্রের বা সরকারের উদ্যোগ এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এবং সেই পরের ধাপটা আরও কঠিন একটা প্রশ্নের দিকে আমাদের ঠেলবে, যে এই বিপুল সংখ্যক যে বাংলা ভাষী মানুষ যারা রোজকার যোগাযোগের মাধ্যম হিসেবে কেবল ভাষাটিকে ব্যবহার করেন, তার বেশি নয়, বা বড়জোর নিজের আবেগ আহ্লাদ, সুখ দুঃখ, তৃপ্তি বেদনা ইত্যাদিকে প্রকাশ করার কাজে ব্যবহার করেন, বাংলা ভাষায় নির্মিত কোনো ভাবাত্মক ভাবাত্মক কোনো রচনা, যা তাকে জ্ঞানাত্মক কোনো 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 জিনিসও কখনো কখনো দিতে পারে, বিষয় কখনো দিতে পারে, সেইগুলি তিনি বা তারা উপভোগ করবার জন্য অর্থ ব্যয় করতে রাজি আছেন কিনা। তখনই তারা রাজি থাকবেন যদি সেই কৃত, ক্রয় করা, কেনা বিষয় বা ভাবনা বা কথাগুলি তাদের কোনো না কোনো কাজে লাগে। তাছাড়া তারা কেন কিনবেন? সেই কোনো না কোনো কাজে লাগা মানে কি? কোনো না কোনো কাজে লাগা মানে তাদের দৈনন্দিন কাজকর্মে, তাদের সামাজিক, রাজনৈতিক, অন্যান্য জীবন ধারণের ক্ষেত্রে সেই 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 জিনিসপত্রগুলো তাদের কাছে তাদেরকে মনে হতে হবে যে সেগুলি তাদেরকে কি বলবো, উপকার করছে, তাদের সেগুলো ব্যবহার করার মধ্যে দিয়ে তাদের লাভ হচ্ছে কিছু। তো এই এত সমস্ত ব্যাপার এবং এই বিপুল ক্রেতাকে সুবিন্যস্ত করা, যারা ক্রেতা আকারে নেই, সেইটা একটা বড় কাজ, জটিল কাজ। আমি খুব চটজলদি একটা ছোট এর কথা আপাতত বলি, যে যদি সরকারি, বেসরকারি, যৌথ, একক নানা উদ্যোগে বাংলা ভাষার এই এলাকাতে যদি খুব পরিকল্পিতভাবে অনুবাদের আয়োজন করা হয়, অনুবাদকে একটি ব্যাপক কর্মকাণ্ড আকারে দেখা হয়, বাংলা থেকে অন্য ভাষায়, অন্য ভাষা থেকে বাংলা, তাহলে অনুবাদকদের একটা পরিকল্পনা মাফিক তাদেরকে ব্যবহার করা, তাদেরকে প্রস্তুত করা, ট্রেন করা যাকে বলে, তার মধ্যে দিয়ে যান্ত্রিক অনুবাদের উপরে ভরসা করতে বাধ্য হন বহু মানুষ। তার ফলে খুবই একটা কদর্য একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অনেক ক্ষেত্রে, ওই যন্ত্রের উপরে নির্ভর করার ফলে। যন্ত্র এখনো তত উন্নত হয়নি যা চটজলদি এত কাজের অনুবাদ করতে পারে। তাতে একদিক থেকে কাজ তৈরি হবে যদি আমি অনুবাদকে এতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আকারে প্রতিষ্ঠা করি, তৈরি করি। আর তার পরোক্ষ ফল হিসেবে এই বিপুল সংখ্যক জ্ঞান এবং ভাবনা এবং ভাবাত্মক রচনা, তাদের আদান প্রদান অনুবাদ করার মধ্যে দিয়ে এক ধরনের ভোক্তা, এক ধরনের কনজিউমার যাকে বলে, তারা তৈরি হবেন গোটা বাংলা জুড়ে। তাদের চিন্তার পরিসর বাড়ার ক্ষেত্রে, তাদের সচেতন হওয়ার ক্ষেত্রে, আরও উন্নত দৃষ্টিভঙ্গি পাওয়ার ক্ষেত্রে খানিকটা লাভ হবে আর কি। এই দুদিক থেকে অনুবাদ কাজ করতে পারে, কিন্তু এই কাজটি একজন, দুজন, পাঁচজনের ব্যাপার নয়। এটা একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোনোর প্রশ্ন। তো
কাজের ভাষা হতে পারে তখনই, অতএব যদি সরকারি উদ্যোগ, মুনাফা লোভ ছাড়া উদ্যোগ, মানে এটা বেসরকারি উদ্যোগও দুম করে হতে পারে, কিন্তু সেখানে প্রধান উদ্দেশ্য থাকবে যে কি করে মূলত লাভ হয়। কিন্তু আসলে আমি ক্রেতা তৈরি করতে চাইছি বড় অর্থে, এবং তার মধ্যে দিয়ে একটা ভাষার এবং সংস্কৃতির এবং জনতার আত্মিক নৈতিক চিন্তার সমস্ত দিক থেকে তার তার উন্নতি চাইছি, তাকে আরো তুলে ধরতে চাইছি। এইটা তো বেসরকারি কোম্পানি, কর্পোরেট যে মালিকানা তারা তা ভাববে না, ভাববেই বা কেন, তাদের একটা ভাবনার কথা নেই, সংজ্ঞাগতভাবেই তার ভাবার কথা নয় তত। তো সেই কারণে সরকারের উদ্যোগই সবচেয়ে বেশি, বা ব্যক্তিগত উদ্যোগ, যৌথ উদ্যোগ, তা উচিত। এটা করলে একটা বড় জায়গা হতে পারে যা আছে তার পাশাপাশি। দেখুন, ভাষার সুস্বাস্থ্য নির্ভর করে ভাষা প্রেমিকের সিরিয়াসনেসের উপর। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, কত নাম বলবো, হরপ্রসাদ শাস্ত্রী বলুন, বিদ্যাসাগর মশাই বলুন, বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রত্যেকেই ভাষার সুস্বাস্থ্য সুনিশ্চিত করেছে নিরুচ্চারে, ক্রমাগত সিরিয়াস ভাবে ভাষাটায় কন্ট্রিবিউট করেছেন। এই কন্ট্রিবিউশনে কোথাও কোনো প্রচার প্রত্যাশা ছিল না, শুধু সাহিত্যজীবিতাই ছিল না, ছিল ভাষাটাকে ক্রমাগত সংযোগের ভাষা হিসেবে, সাহিত্যের ভাষা হিসেবে শ্রীবৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার একটা তাড়না, একটা অন্তর্গত তাগিদ, যে কারণে ক্রমাগত ভাষাটা আরো আরো ব্যবহারিক হয়ে উঠেছে। প্রতিদিন কাজে মানুষের মুখের কথায় ভাষাটা সঞ্জীবনী সুধা পেয়েছে। আমাদের প্রশ্ন এই মুহূর্তে এখন, সেই সিরিয়াসনেস আমাদের ভাষায়, আমাদের ভাষা চর্চাকারীদের মধ্যে কি দেখা যায়? আমাদের গালভরা বাংলা একাডেমি রয়েছে, সেখানে কি সিরিয়াস চর্চা দেখা যায়? সেখানে কি ভাষার আঙ্গিক নিয়ে, বানান নিয়ে, কারিগরি দিকগুলি নিয়ে নিয়মিত চর্চা হয়? নাকি পুরোটাই তন্ত্র আর থ্রিলারের নিষ্ফলা জনপ্রিয় হাতিয়ার হয়ে রয়েছে? আমরা কথা বলেছিলাম একজন মান্য ভাষা প্রেমিক, একজন হরফ চর্চাকারী, একজন লিটল ম্যাগাজিন সম্পাদক সুস্নাত চৌধুরীর সঙ্গে। দেখুন সুস্নাত চৌধুরী কি বলছেন। আমি তো ভাষাতাত্ত্বিক নই, আমি খুব সাধারণ একজন ভাষা ব্যবহারকারী, বাংলা ভাষা ব্যবহারকারী। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বাংলা ভাষা চর্চার যে সিরিয়াসনেসের প্রসঙ্গ, তাতে দুটো জিনিস আমার মনে হয়েছে, যে একটা হচ্ছে যে ভাষায় কাজ করা, একটা হচ্ছে ভাষা নিয়ে কাজ করা। এখন দুই ক্ষেত্রেই সিরিয়াসনেস যে নেই বাংলায়, বাংলা ভাষার ক্ষেত্রে, সেটা আমি বলছি না। কিন্তু ভাষায় কাজ করার দিকে যদি দেখি, যে হ্যাঁ, আগে ছবিটা যেমন ছিল এখন হয়তো সেটা নেই। তার কারণ আমার মনে হয় যে সামগ্রিকভাবে বাংলা ভাষার একটা গুরুত্ব, অন্তত কোট আনকোট যে আলোকপ্রাপ্ত সমাজ আমরা বলি যাদের, বা মনে করি, বা যারা মনে করেন, তাদের ক্ষেত্রে হয়তো সেটা কমছে। ভাষার সঙ্গে অর্থনীতির যোগ, ভাষাকে আরো প্রায়োগিক দিক থেকে দেখতে পাওয়া, এই জিনিসগুলো হয়তো তার নেপথ্যে কাজ করে। এটা অনেকটাই আমাদের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মন মানসিকতার মধ্যেও হয়তো প্রভাব ফেলছে বা ফেলেছে। আর আরেকটা দিক রয়েছে, যেটা হচ্ছে ভাষা নিয়ে কাজ করার পরিপ্রেক্ষিত। সেই দিক থেকে সেখানে এখানে যেমন ব্যক্তিগত উদ্যোগও থাকতে পারে, সেরকম প্রাতিষ্ঠানিক উদ্যোগ, সরকারি উদ্যোগ, এইগুলো থাকতে পারে। আমি যে দেশে বা যে রাজ্যে থাকি, সেই পশ্চিমবঙ্গের কথা যদি আমি ভাবি, সেখানে দুই জায়গা থেকেই, দুটি ক্ষেত্রেই, প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগত উদ্যোগ, তাতে যে কাজ হয় না এমনটা নয়, কাজ হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমার মনে হয়েছে যে সেই কাজগুলো তার সেটা যতটা সময়ের সঙ্গে সঙ্গে আরো প্রাসঙ্গিক হওয়া উচিত ছিল, আরো এগিয়ে আসা উচিত ছিল, সেটা বোধহয় হয়নি। উদাহরণ হিসেবে বলতে পারি, মানে ধরা যাক বাংলা ওসিয়ার
বাংলা স্পেল চেকার, বাংলা স্পিচ টু টেক্সট, এই ধরনের যে ভাষা প্রযুক্তির ক্ষেত্রগুলো, যেগুলো আজকের দিনে একটা সজীব ভাষার ক্ষেত্রে যার ব্যবহার হওয়া খুব জরুরি, যা নিয়ে গবেষণা হওয়া জরুরি প্রতিনিয়ত, আমরা যদি দেখি সেই কাজগুলো প্রাতিষ্ঠানিক সরকারি উদ্যোগে যে একেবারে পশ্চিমবঙ্গে হচ্ছে না তা হয়তো না, খুব সামান্য সেই হওয়াটা, এবং তার থেকে অনেক বেশি আমরা তার আশপাশের হয়তো অন্যান্য বিষয়, যেগুলো হয়তো আরেকটু জনমোহিনী, যে বিষয়গুলো হয়তো হয়তো আমাদের মনে হতে পারে যে সেগুলো সেগুলো সাধারণ মানুষ আরো বেশি কানেক্ট করবে খুব সহজে যার সঙ্গে, আমরা চট করে হয়তো সেই ধরনের বিষয় নিয়ে দুটো কথা বলি বা সেই ধরনের বিষয় নিয়ে ভাবতে চাই। কিন্তু আরেকটু ভবিষ্যতের দিকে তাকিয়ে যে ভাষা কোন দিকে যেতে পারে, তার যে পরিকল্পনার দিক, সেইটা আমার মনে হয় আমাদের এখানে একটু ল্যাক করে। এবং এই ধরনের ভাষা প্রযুক্তির ক্ষেত্রগুলো যদি দেখি, সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা তাদের ব্যবসায়িক ক্ষেত্রের একটা অংশ হিসেবে দেখছে, এবং সেখানে হয়তো কিছু কাজকর্ম হচ্ছে, কিন্তু তার যে সরকারি উদ্যোগ বা ছোটখাটো প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যেটা হয়তো কিছুটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটার অভাব বা সেই নিয়ে সচেতনতা, এইটা আমাদের মধ্যে কম রয়েছে, যেটা কখনোই কাম্য নয়, যেটা দুর্ভাগ্যজনক। এবং আমি জানি না যে খুব চট করে সেটা হওয়া সম্ভব কিনা, তার কারণ এই ধরনের প্রয়াসগুলোর পেছনে অনেক বড় রকমের লগ্নি প্রয়োজন। আহ এগুলোই খুব স্পষ্ট সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন, ভবিষ্যতের লক্ষ্যটা খুব নির্দিষ্টভাবে সাজানো প্রয়োজন। বাংলা ভাষা নিয়ে আমরা কি আদৌ ততটা সচেতন, বা আমাদের আশপাশের লোকজন, উপরের লোকজন, তারা কি ততটা সচেতন? সেটা যদি হয় তাহলে হয়তো এই কাজগুলো ভবিষ্যতে হতে পারে। দেখুন, সংখ্যাতাত্ত্বিকভাবে যদি বিচার করি, তবে বাংলা ভাষাটা এক্ষুনি মরে যাবে, বাংলা ভাষাটা শীর্ণকায়, বাংলা ভাষার নদীটা, অন্তঃসলীলা বহুশ্রোতা নদীটা শুকিয়ে যাচ্ছে, এমন কথা বলার অবকাশ এই মুহূর্তে নেই। তার কারণ তত্ত্ব বলছে অন্তত 30 কোটি লোক বাংলা ভাষায় নিয়মিত কথা বলেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। ভাষা বাঁচে, ভাষা বিবর্তিত হয় তরুণ তরুণীর মুখে। আজকের জেন জি, তারা বাংলা ভাষাটা নিয়ে কতটা সিরিয়াস? বাংলা ভাষায় বন্ধুকে স্বাগত জানাতে, প্রেম প্রস্তাব দিতে, বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাতে, বিদায় সম্ভাষণ জানাতে, আড্ডা দিতে তারা কতটা আগ্রহী? যান সিটি সেন্টারে, যান কোনো শপিং মলে, যান কোনো কলেজ ক্যাম্পাসে, একটু কান পাতলেই বুঝবেন একটা তীব্র অনাগ্রহ। এর কারণ কি সোশ্যাল মিডিয়ার ভাষা, ফোনেটিক্সের ভাষা? এর কারণ কি মোবাইলে শর্ট মেসেজে বা হোয়াটসঅ্যাপে আমরা যেভাবে ফোনেটিক্সে লিখি সেইটি? এর কারণ কি হিন্দি সিরিয়াল? এর কারণ কি ইংরেজি ভাষার পরিসর, পরিধি? কেন এই বিপুল অনাগ্রহ? কেন আগের প্রজন্মগুলির কাছে ভাষাটা যতটা জনপ্রিয়, ততটা জনপ্রিয় ভাষাটা তরুণ তরুণীর কাছে হতে পারলো না, নতুন প্রজন্মের কাছে হতে পারলো না? আপনি বলবেন বইমেলায় কোটি কোটি টাকার বই বিক্রি হয়, কথাটা ঠিক, কথাটা ঠিক। শুধু বাংলাদেশেই 15 কোটি লোক, আর আমার দেশে যদি 10 কোটি লোক ধরে নি বাংলা ভাষায় কথা বলেন, বইমেলায় বই বিক্রি হবে, সে কথাটা ঠিক। কিন্তু তার মধ্যে কত শতাংশ এই জেন জি, যারা অতি তরুণ, যারা বয়সে অতি নবীন? দুর্দশাটা কান পাতলেই হাড়ে হাড়ে টের পাবেন। কিন্তু কেন এই দুর্দশা? হঠাৎ একদিনে কি এরকম ঘটনা ঘটলো, নাকি এর পিছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, রয়েছে একটা যুক্তি পরম্পরা? আমরা প্রশ্ন করেছিলাম বাংলা পক্ষের সর্বাধিনায়ক গর্গ চট্টোপাধ্যায়ের কাছে, শুনুন গর্গ কি বলছেন।
বাঙালি জাতির শিশুরা ছোটবেলা থেকে যে পরিসরে বড় হচ্ছে, তা দেখছে শুনছে, কি দেখছে? মূলত হিন্দি দেখছে। হিন্দি সে ইউটিউবে দেখছে। মা খাওয়াতে পারছে না, সে মনে করছে একটা এই চালিয়ে দিল, সে নিজের মতো হাঁ করে তাকিয়ে থাকবে এবং একই সঙ্গে মা খাওয়াতে থাকবে। এটা নয়, এটা সেই সমস্যার সমাধানটা হয়ে গেল। কিন্তু হিন্দি কেন দেখছে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। হিন্দি এই মুহূর্তে হিন্দি পুঁজি যাদের হাতে, গুজরাটি, মারোয়ারি, এই ধরনের যারা বাংলার মাটিতে পুঁজিবাজার, চাকরি, জমি, টোটোলাইন, টেন্ডার, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, খনি, বন্দর সব কিছু দখল করে আছে। তাই পুঁজি তাদের। তাই একজন বাঙালি শিশুর কানে, চোখে, চেতনায় ঢোকার যতগুলি পথ আছে, এই পথগুলির মালিকানা তারা, সেই সড়কগুলির মালিকানা তাদের। যার ফলে সেই শিশু তৈরি হচ্ছে যে মনে করে আমার বাবা মা যে ভাষায় কথা বলে, আমার ঠাকুমা যে ভাষায় কথা বলে, আমার পাড়ায় যে ভাষায় কথা বলে, সেই ভাষার থেকে যে ভাষায় আমি হাসি, যে ভাষা দেখে আমার খুব ভাল লাগে, যে ভাষায় আমি কল্পনা করছি এই স্মার্টফোনের সঙ্গে আলাপ করতে করতে, সেটা একটা অন্য ভাষা। অর্থাৎ সেটা একটা স্বপ্নের ভাষা, সেটা একটা সুন্দর ভাষা। আর এইটা হচ্ছে যে ভাষায় মা বকে, যে ভাষায় খুব সাধারণ পারিপার্শ্বিক দৈনন্দিন জিনিস হয়। এইভাবে একদম শৈশবকাল থেকে বাঙালি জাতির শিশুরা দাস হয়ে যাচ্ছে, মানসিক দাস। যেখানে সে মনে করছে যে তার মাতৃভাষা যেটা, সেটা সেই সুন্দর জিনিসটা নয়। এবং এই শিশু যখন বড় হচ্ছে, সে দেখছে ডান্ডা যার হাতে, সে দেখছে আরপিএফে যে আছে, সিআরপিএফে যে আছে, আর্মিতে যে আছে, আইএস যে আছে, আইপিএস যে আছে, অফিসে বস হয়ে যাচ্ছে, যে কুকুর বেড়ালের মতো আমার সাথে ব্যবহার করছে, তার মুখের ভাষা হিন্দি, তার মুখের ভাষা বাংলা না। ফলে ব্রিটিশকে যে কারণে ইয়েস স্যার করা হতো, সেই শিশু যখন যুবক হচ্ছে, তার সামনেই বলছে ঠিক হ্যাঁ স্যার। ওইটাই তফাৎটা ঘটে যাচ্ছে। এই সবের মূলে হিন্দি সাম্রাজ্যবাদ এবং বাংলার মাটিতে এটার এই বাঙালি শিশুদের স্বজাতিতে ফিরিয়ে আনার, এই বাংলা ভাষা সম্বন্ধে যে অনীহা, এই অনীহা আসলে সাম্রাজ্যবাদের প্রেক্ষিতে কোনো শিশুর, কোনো যুবকের, কোনো যুবতীর, কোনো মানুষের কোনো স্বাধীন বাছাই করার ক্ষমতা আর সাম্রাজ্যবাদ রাখে না, তাকে সম্পূর্ণ ঘিরে ফেলে। তাই এই ঘেরাটোপ ভাঙার জন্য দরকার ওই একই, যা যা তারা বাঙালির থেকে দখল করেছে সেই সব কিছুর পুনর্দখল। পুঁজি, চাকরি, বাজার, জমি, টেন্ডার, অটোলাইন, টোটোলাইন, শিল্পাঞ্চল, শহরাঞ্চল, বন্দর, খনি, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, সব কিছুর পুনর্দখল হচ্ছে এই অনীহা কাটানোর একমাত্র পথ। তখন দেখবেন বাঙালিরা ফুটবলও ভালো খেলছে, তখন দেখবেন বাঙালিরা সিনেমাও ভালো বানাচ্ছে। কারণ এই সব কিছু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সাম্রাজ্যবাদের কবলে একটি নিপীড়িত জাতি, একটি পরাধীন জাতি সর্বক্ষেত্রে গুটিয়ে যায়। আর সাম্রাজ্যবাদ ধ্বংস হলে একটি জাতি সম্পূর্ণ মানুষ হিসেবে, বিশ্বে একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সম্পূর্ণ বিকশিত হয়। আজ 21শে ফেব্রুয়ারি আসলে সমানাধিকার এবং সাম্যের দুনিয়ায় প্রতিটি জাতি সমান অধিকার নিয়ে বাঁচবে। নিজের মাটিতে সকল জাতির সমান অধিকার থাকবে, আগ্রাসনের ভিত্তিতে নয়। বাঙালি বিহার দখল করবে এরকম নয়, কিন্তু বিহারকেও, রাজস্থানকেও, গুজরাটকেও বাংলা দখল করতে দেওয়া হবে না। এটাই হোক 21শে ফেব্রুয়ারির অঙ্গীকার। এবং আমাদের শিশুদের যেভাবে দাস বানিয়ে দেওয়া হচ্ছে, সেই দাসত্বর শৃঙ্খল মুক্তির পথ। দেখুন, আমরা আমাদের মাতৃভাষাটাকে বড়ই টেকেন ফর গ্র্যান্টেড করে নিই। আমরা মনে করি এটা পড়ে পাওয়া 14 আনা, আমরা মনে করি এ তো আমাদের অধিকার, এবং সেই অধিকার আমরা সহজেই ভুলুণ্ঠিত করে চলে যাই। ভুলে যাই ইতিহাস, ভুলে যাই আমার এই মাতৃভাষাটা বুকে অনেক রক্তদাগ রেখেছে। ভুলে যাই এই মাতৃভাষার গায়ে
শত শহীদের রক্ত লেগে রয়েছে বহু মানুষের কান্না। যদি ইতিহাসের প্রতি আমাদের একটা সমর্পণ থাকতো, যদি আমাদের ইতিহাস বোধ থাকতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতিটা, এই অনীহাটা, এই উদাসীনতাটা, বাবা মায়ের ছেলে মেয়েকে বাংলা শেখানোর তাগিদহীনতাটা সহ্য করতে হতো না। পশ্চিমবঙ্গের থেকে বেশি ঘটা করে ভাষা দিবস পালিত হয় বাংলাদেশে, কারণ বাংলাদেশেই মানুষ নিজের মাতৃভাষার জন্য আন্দোলন করে। 1948 সালের 23শে ফেব্রুয়ারি উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠেছিল করাচিতে তৎকালীন পাকিস্তানের গণপরিষদের বৈঠকে। গণপরিষদে অবশ্য এই দাবি ধোপে টেকেনি। বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে তখন ঢাকা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্য বহু জায়গাতেই ক্ষোভ এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে। শেখ মুজিবুর রহমান লিখেছিলেন, 11ই মার্চ ভোরবেলা থেকে শত শত ছাত্রকর্মী ইডেন বিল্ডিং এবং অন্যান্য জায়গায় পিকেটিং শুরু করলো। সকাল 8টায় পোস্ট অফিসের সামনে ছাত্রদের ওপর ভীষণভাবে লাঠিচার্জ হলো। মার খেলো কয়েকজন ছাত্রীও। যে 5 দিন আমরা জেলে ছিলাম, সকাল 10টায় স্কুলের মেয়েরা ছাদে উঠে স্লোগান দিতে শুরু করত আর বিকেল 4টেয় শেষ করত। ছোট্ট ছোট্ট মেয়েরা একটু ক্লান্ত হতো না। রাষ্ট্রভাষা বাংলা চাই, বন্দি ভাইদের মুক্তি চাই, পুলিশি জুলুম চলবে না, এমন কত রকমের স্লোগান। 1952 সালের 4 ফেব্রুয়ারি ধর্মঘট পিকেটিং শুরু হয়। আন্দোলনের গতি প্রকৃতি সুবিধের নয় দেখে তদানীন্তন সরকার 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করে বিশ্ববিদ্যালয়ে হরতাল সভা এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের সঙ্গে সেই মুখোমুখি বিক্ষোভে ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে গুলি চালায় পুলিশ, সঙ্গে কাঁদানে গ্যাস, এলোপাথারি লাঠি। পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে যায় রফিকের, মারা যান সালাম, বরকত, জব্বারও। গ্রেফতার হন 21 জন ছাত্রী। এই আন্দোলনের পদবেই বাংলা ভাষা মর্যাদা পায় সেই দেশে। এই মুহূর্তে বাংলাদেশে বাংলা ভাষা চর্চার আবহ কেমন? সেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি বাংলা ভাষার ঐতিহ্য রক্ষায় আগ্রহী? কি বলছেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্য সম্পাদক রাজু আলাউদ্দিন? রবীন্দ্রনাথের একটি বইয়ের আলোচনা প্রসঙ্গে আর্জেন্টিনার কবি কথা সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেস একটা চমৎকার কথা বলেছিলেন। কথাটা হচ্ছে এরকম যে উনি জাতীয়তাবাদ প্রসঙ্গে বলেছিলেন যে যারা জাতীয়তাবাদের জন্য শহীদ হয় তারা একই সঙ্গে জল্লাদও হতে পারে। আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হলো একদমই ব্যতিক্রমী এক ঘটনা। পৃথিবীর খুব কম জাতি নিজের ভাষার জন্য লড়াই করেছে কিংবা আত্মহতি দিয়েছে। আমাদের ঐতিহাসিক কারণেই, রাজনৈতিক কারণে এরকম একটি ঘটনার জন্ম হয়েছিল। আমাদের ভাষার উপরে যখন আক্রমণ এলো, আমাদের বাংলা ভাষার পরিবর্তে যখন উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রশ্ন এলো, তখন আমরা ভাষার জন্য লড়াই করেছি, ভাষার জন্য আমরা শহীদ হয়েছি। কিন্তু এখন সেই 52 সালের পর এখনকার বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হচ্ছে বোর্হেস কথিত সেই জল্লাদের ভূমিকায় আমরা এখন উপস্থিত। সেটা কীরকম? সেটা হচ্ছে আজকে বাংলা ভাষা নিয়ে যে মামদোবাজি হচ্ছে, বাংলা ভাষাকে প্রয়োগের ক্ষেত্রে যে অবহেলা, যে অযত্ন এবং ষড়যন্ত্র, এটা আমাদেরকে ঠিক সেই জল্লাদের ভূমিকায় নিয়ে গেছে। একটা কথা প্রায়ই বলা হয় যে ভাষা নদীর মতো প্রবহমান, সুতরাং এটাকে জোর করে পরিবর্তন করা যায় না। এটা সত্য, কিন্তু এটা একটা আংশিক সত্য। ভাষাকে, নদীকে যেরকম বাঁধ দিয়ে
এর প্রবাহকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, নদীকে যেরকম নদীতে আবর্জনা ফেলে এটাকে দূষিত করা যায়, যে কোনো ভাষার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটতে পারে। সেটা একটা উদাহরণ আপনাকে আমি দেব। যেমন ধরুন, অনেক সময় প্রায় একটি ভাষাকে আবার ফিরিয়ে আনা যায়, এমনকি মৃত ভাষাকেও ফিরিয়ে আনা যায়। আমরা যদি আজকে ইসরায়েলের দিকে দেখি, ইসরায়েলের রাষ্ট্রভাষা হচ্ছে হিব্রু ভাষা। হিব্রু ভাষা বহু বছর আগেই মরে গিয়েছিল, কিন্তু ওরা যখন এই রাষ্ট্র গঠন করলো তখন রাষ্ট্র সিদ্ধান্ত নিল হিব্রু ভাষাকে রাষ্ট্রভাষা করার, এবং এখন এই ভাষায় তারা কথা বলে, এই ভাষায় তারা সাহিত্য চর্চা করে, এই ভাষায় তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে। তার মানে হচ্ছে যে রাষ্ট্র চাইলে একটি ভাষাকে ভাষার সুরক্ষা দিতে পারে, রাষ্ট্রের অবহেলার কারণে, রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে, রাষ্ট্রের অযত্নের কারণে একটি ভাষা ধীরে ধীরে মরেও যেতে পারে। আমরা দেখেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ যে ৩-৪ জন ব্যক্তিত্ব, তাদের একজন হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের ভাষা ছিল আরামাইক। এই ভাষা তখন শুধুমাত্র যিশুর ভাষা হিসেবেই নয়, এই ভাষা ছিল বাণিজ্যিক কারণে, বিভিন্ন কারণে এটি একটি শক্তিশালী ভাষা হিসেবে তখন ছিল, এবং এই ভাষায় বিপুল জনগোষ্ঠী কথা বলতো। কিন্তু এই ভাষা আজ মৃত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাষা অনেকগুলো কারণে টিকে থাকতে পারে, আবার অনেক কারণে মরেও যেতে পারে। টিকে থাকার জন্য ভাষার যেটা দরকার হয় সেটা হলো যে রাষ্ট্র একটি ভাষাকে সুরক্ষা কতখানি দিতে পারে। তারপরে কোনো ভাষা রাজনৈতিক কারণে গুরুত্ব পায়, অর্থনৈতিক কারণে গুরুত্ব পায়। যেমন ধরুন ইংরেজি ভাষা এখন সারা পৃথিবীতেই এটি একটি আন্তর্জাতিক ভাষা, এই কারণে যেহেতু এটি একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে কাজ করে, এবং এই ভাষায় যেই জাতির মাতৃভাষা ইংরেজি নয় তাকেও ইংরেজি ভাষা শিখে তাকে কাজ করতে হয়। এই কাজগুলো করতে হয় ভিন্নভাষী কারোর সঙ্গে বাণিজ্যিক কারণে, রাষ্ট্রীয় কারণে, যোগাযোগের জন্য। কিন্তু জাপানিরা এই যে বিপুল জনগোষ্ঠী জাপানি, তারা কিন্তু ইংরেজি ভাষা এমনকি পৃথিবীর অন্যান্য ভাষাও তারা জানে, প্রয়োজনের তাগিদে জানতে হয়। কিন্তু জাপানিরা তাই বলে কিন্তু নিজের ভাষাকে অবহেলা করেনি, বরং নিজেদের ভাষায় বিদেশি যত জ্ঞান বিজ্ঞান আছে সেই জ্ঞান বিজ্ঞানের অনুবাদ করে তারা সেই জ্ঞান আহরণ করে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো, আমরা বাংলা ভাষা প্রয়োগের ক্ষেত্রে, বৃহত্তর জনপরিসরে প্রয়োগের ক্ষেত্রে, আদালতে প্রয়োগের ক্ষেত্রে, সরকারি অফিস আদালতে প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক ততটা যত্নশীল, ততটা কর্তব্যপরায়ণ হয়ে উঠিনি। আজও আদালতে রায় দেওয়া হয় ইংরেজিতে, তারপরে সরকারি অফিস আদালতগুলোতে তাদের নিজেদের মধ্যে অনেক সময় ইংরেজিতে চিঠিপত্রের আদান প্রদান ঘটে। আমার মনে হয় না পৃথিবীর আর কোনো জাতি নিজেদের মধ্যে এক মাতৃভাষী আরেকজন সহ মাতৃভাষীর সঙ্গে ভিন্ন একটি ভাষায়, বিদেশি একটি ভাষায় তার যোগাযোগ করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা করি। আমি জানি না এটা কিভাবে ঘটেছে। আমার মনে হয় বাংলা ভাষা রাজনৈতিক গুরুত্ব বাংলা ভাষার কম, অর্থনৈতিক গুরুত্ব কম, কিন্তু এই গুরুত্বহীনতার কারণে নিজেদের মধ্যে মাতৃভাষার পরিবর্তে কিংবা মাতৃভাষার সঙ্গে ইংরেজি মিশিয়ে যেভাবে কথা বলার ঐতিহ্য গড়ে উঠেছে, এই ঐতিহ্য কিন্তু আসলে গড়ে ওঠার কথা ছিল না। এটা গড়ে উঠেছে আমি মনে করি আমাদের রাষ্ট্রীয় অবহেলার কারণে, এমনকি গণমাধ্যমের অবহেলার কারণে, আমাদের বুদ্ধিবৃত্তিক যে সমাজ সেই সমাজেরও অবহেলার কারণে। রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করা হোক বা বিরোধীদের আক্রমণ, ভাষণই নেতার মুখ্য অস্ত্র। একটা সময় অবধিও বাগ্মিতা একজন রাজনৈতিক নেতার ভীষণ গুরুত্বপূর্ণ গুণ ছিল। রাজনীতিবিদরা আজও ভাষণ দেন ঠিকই, আক্রমণও শানান, তবে সেই সব বক্তব্যের শব্দচয়ন দেখলে আঁতকে উঠতে হয়। হালফিলের শাসক দলের নেতারা নন শুধু,
বাম হোক বা বিজেপি হোক বা কংগ্রেস, অনেক নেতারই কথা বলার সময় লাগাম থাকে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর যদি কোনো সিপিএম আবার হুঁশিয়ারি দিচ্ছি, চোখ রাগাবেন না, চোখ তুলে নেবো। হসপিটাল পৌঁছাবার দরকার হবে না, ধুলাই করবো না, কাপড় কাঁচা করে দেবো। ওদের কুতকুত টাইপের দেখতে তো ওনাকে বলতে হবে হরলিক্স বেড। মন্ডলকে বলে যাচ্ছি, যদি আর এরকম ঘটনা ঘটে, মাথায় অক্সিজেন যায় না, আমাদের মহিলারা সবাই মিলে কানের গোড়ায় এমন মারবে, তখন কান বন্ধ করে তালা লাগিয়ে চাবি ফেলে দেবো, চাবি একদম ফেলে দেবো মামলায়। একসময় প্রিয়রঞ্জন দাসমুন্সির বক্তব্য শুনে বিরোধীরাও তার বাগ্মিতায় মুগ্ধ হয়ে যেতেন। হিন্দিতে অটল বিহারী বাজপেয়ীর বক্তব্যের গভীরতা স্পর্শ করত বিরোধীদেরও, অথচ জনমানসকে জাগিয়ে তোলা সেই ভাষার দাপট গেল কোথায়? রাজনীতিবিদদের বলিতে যেন বাংলা ভাষার শ্মশান যাত্রারই দৃশ্য দেখা যায় এখন। ভাষা ক্রমাগত বদলায়, ভাষা বদলায় ভাষা প্রেমিকের আক্রমণে, সহসা আক্রমণে। ভাষা বদলায় ভাষা প্রেমিকের ক্রমাগত লাগাতার পরীক্ষা নিরীক্ষায়। আমরা যদি 20 দশক থেকেও দেখব প্রতি দশকে ভাষাটার খোলনলচে পাল্টে দেওয়ার চেষ্টা করছেন একদল শিল্পী, একদল সাহিত্যিক, একদল ভাষা প্রেমিক। তার মধ্যে সাহিত্যজীবীদের কথা তো বলছি, তার মধ্যে সাংবাদিকরাও কিন্তু রয়েছেন। আপনি গৌরকিশোর ঘোষের কথা মনে করুন, আপনি বরুণ সেনগুপ্তর কথা মনে করুন। সেই 20 দশকে জীবনানন্দরা বাংলা ভাষাটাকে নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, সেই ভাষাটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়লো, সেই ভাষাটাই কৃত্তিবাস গোষ্ঠীর হাতে গেল। একদিকে মেনস্ট্রিম সাহিত্য, বাজার ধর্মী মূল সাহিত্য যেমন এগিয়ে যাচ্ছিল, তেমনি একটা আন্ডার কারেন্ট, একটা অন্তঃসলীলা নদীও কিন্তু ছিল, যা ওই ভাষার খোলনলচেটাকে, ভাষার মান্য রীতিটাকে, প্রকরণটাকে ক্রমাগত অ্যাটাক করছিল। আপনারা মনে করতে পারেন কমল কুমার মজুমদারের কথা, আপনারা মনে করতে পারেন মতি নন্দীর কথা, আপনারা মনে করতে পারেন কৌরব গোষ্ঠীর কথা, আপনারা মনে করতে পারেন দীপক মজুমদারের কথা, গোটা হাংরি যুগটার কথা, কত নাম বলবো, তুষার রায়, ফাল্গুনী রায়দের কথা। তারা ভাষাটাকে ক্রমাগত পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন। তারা পরীক্ষা দেননি, ভাষাটাকেই যেন পরীক্ষা দিতে হয়েছে। আজ আমাদের মাতৃভাষার অবস্থা, তার স্বাস্থ্য, তা কি ক্ষণজীবী? তার দীর্ঘায়ু রক্ষা করা কি সম্ভব? এই নিয়ে যখন আলোচনা করছি, আমাদের মনেও গভীর প্রশ্ন। আজকে এই মুহূর্তে বাংলা ভাষা নিয়ে কোনো চর্চা, কোনো পরীক্ষা নিরীক্ষা, কোনো সাহসী পরীক্ষা নিরীক্ষা যা ভাষার জন্য স্বাস্থ্যকর, কোনো নতুনতর আঙ্গিক ভিক্ষা, কোনো নতুনতর বিষয় ভিক্ষা, এগুলি কি অবশিষ্ট আছে? আমরা এই প্রশ্ন নিয়ে গিয়েছিলাম জয় গোস্বামীর কাছে। দেখুন জয় গোস্বামী আমাদের কি বললেন। যারা প্রতিষ্ঠিত ও লেখক, কবি, প্রাবন্ধিক, তাদের নাম আলাদা করে করছি না, কারণ তারা তাদের নিজস্ব কীর্তি, যে মান, সেই মান অক্ষুণ্ণ রেখেই লিখে চলেছেন। কিন্তু আমি কয়েকজন নবীনের নাম করতে চাই। কথা সাহিত্যে যেমন আমি বলতে পারি যে আলোকপর্ণা, যার প্রথম উপন্যাস রণবিশ্বাস কারো নাম নয়, তার একটি গদ্যের বইও বেরিয়েছে, গল্পের বইও বেরিয়েছে। বলতে পারি সাদিক হোসেনের কথা। সাদিক হোসেন, তার গল্পের বই মানদাস থেকে বেরিয়েছে। অনির্বাণ বসু, এরও গল্পের বই বেরিয়েছে। কনিষ্ক ভট্টাচার্য, তার লেখা। এদের লেখা নিয়ে আমি একবার বলেও ছিলাম। আর উপন্যাসের মধ্যে সম্প্রতি খুব উল্লেখযোগ্য উপন্যাস পড়েছি দিয়েগো থেকে মারাদোনা, ঘটনাচক্রে সেটি আপনাদের পরিচিত অর্কদেবের লেখা। দিয়েগো থেকে মারাদোনা যে সাধারণ পাঠকেরও খুব ভালো লেগেছে, সেটার প্রমাণ আমি পেয়েছি
যে আমি একজন ড্রাইভারকে জানি যে ফুটবল খেলতো, তারপর সে ড্রাইভার মানে গাড়ি চালকের পেশা নিয়েছে, এক তরুণ। তার এই উপন্যাসটি খুব ভালো লেগেছে। এছাড়া আমি এও বলতে চাই যে বাংলায় যে গীত রচনা হচ্ছে, সেই গীত রচনা যা আমাদের পরম শ্রদ্ধাস্পদ কবির সুমনের হাত দিয়ে যার নতুন বাঁক এসেছিল 32 বছর আগে, সেই এখন যারা গীত রচনা করছেন, তা তো কাব্যগীত রচনাও তো এক সাহিত্যের একটি অঙ্গ, তার মধ্যেও নতুন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। যেমন রূপম ইসলাম তার লেখা গান, বা চন্দ্রবিন্দু, অনুপম রায়, ক্যাকটাস, তারপরে শ্রীজাত, এরা যে গান লিখছেন, সেই গানের যে ভাষা, সে ভাষার সঙ্গে আজ থেকে 50 বছর আগে গানের ভাষার কোনো মিল পাওয়া যাবে না। অনেক নতুনত্ব তার মধ্যে দেখা যাচ্ছে। সুর বিষয়ে কথা বলবার অধিকার আমার নেই, সুতরাং আমি বলতে চাইছি আমাদের ভাষায় যে কাজ হচ্ছে, সে কাজ অন্তত আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষামূলক যে ক্রম অগ্রসরমানতা, তা খুব ভালোভাবেই বজায় রয়েছে বাংলা কাব্য সাহিত্য, কথা সাহিত্য, প্রবন্ধ সাহিত্য এবং গান রচনার ক্ষেত্রে। ভাষা কোনো অখণ্ড একটেরে উঠোন নয়। আমি বারবার পছন্দ করি বহুশ্রোতা শব্দটিকে ব্যবহার করতে। বাংলা ভাষা বহুশ্রোতা, বাংলা ভাষা বহুপ্রজ। তার আঞ্চলিক সংরূপের কোনো শেষ নেই। প্রতি 16 কিলোমিটার অন্তর অন্তর মানুষের মুখের ভাষা বদলে যায়, আর সেটাই আমার ভাষার আলো, আমার ভাষার শক্তি, আমার ভাষার আয়ুধ। কিন্তু মান্য বাংলা, প্রমিত বাংলা যেহেতু বাজার দখল করে থাকে, আঞ্চলিক ভাষার প্রতি আমাদের অনীহা, আমাদের হাহা হিহি হো হো, আমাদের উপেক্ষা, আমাদের উপহাস, আঞ্চলিকতাকে খাটো করে দেখার কলকাতাইয়া প্রবণতা, এটাই কি আসলে বাংলা ভাষার বহুপ্রজ চরিত্রটাকে, বহুশ্রোতা নদীটাকে আটকে দিল? মেদিনীপুর থেকে যিনি আসেন তাকে আমরা বলি টুম্পা, বাঁকুড়া থেকে যিনি আসেন তাকে আমরা বলি বাক্র। এই টুম্পা আর বাক্র বলার মধ্যে আমাদের মনে যে অহং, যে শ্লাঘাটা থাকে ভাষা প্রমিতির প্রতি, একই সঙ্গে ভাষার চরিত্রটার প্রতি, ভাষার বহুত্ববাদী দিকটার প্রতি আমাদের যে অনীহাটাও ধরা পড়ে, যে অশ্লীল অবমাননাকর মনটা ধরা পড়ে, সেটা কি বাংলা ভাষাকে আসলে শীর্ণকায়া করে তুলল না? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজেছি অধ্যাপক অমৃতা সরকারের কাছে। দেখুন অমৃতা কি বলছেন। আমরা যদি বাঙালির ভাষা আন্দোলনের 3টি কেন্দ্রের দিকে তাকাই, তাহলে দেখব কোনো জায়গায় কিন্তু তথাকথিত মান্য বাংলার পীঠভূমি নয়। মানভূমে 1912 থেকে শুরু হয়ে যে আন্দোলন 1948 থেকে 56-র ভেতর সুতীব্র হয়ে ওঠে এবং বাংলা ভাষার জয়ের মধ্য দিয়ে পুরুলিয়ার জন্ম হয়, একই রকম আন্দোলন 1952-তে পূর্ব পাকিস্তানে শুরু হয় এবং যা একটি সুদীর্ঘকালীন লড়াইয়ের পর 1971 সালে বাংলাদেশের জন্ম হয়, আমরা সকলেই জানি। এবং 1961-তে শিলচরে 11 জন মানুষের প্রাণের বিনিময়ে বরাক উপত্যকার ভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠিত হয় এবং আজও সেখানে বাংলা মূল ভাষা হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছে। তো অর্থাৎ বাংলা ভাষার জন্য প্রাণপাত করেছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর ভাষাকে আঞ্চলিক ভাষা বা ডায়ালেক্ট ইত্যাদি টার্ম দিয়ে একটি নাককুচকে তাকে অপরিকরণ করার একটা প্রবণতা কিন্তু প্রমিত বাংলার রয়েছে।
এবং প্রমিত বাংলার এই যে ভাষাকে বিশুদ্ধ রাখার একটা প্রয়াস, একে ব্রাহ্মণ্যবাদী প্র্যাকটিস ছাড়া আর কিছু বলেই চিহ্নিত করতে পারছি না। এবং বাংলা নামক বিশাল পরিসরকে ভূগোলের প্রভাবমুক্ত রাখতে চাওয়া, আদতে এটিও একটি ফ্যাসিবাদী প্রবণতা। তো চট্টগ্রাম থেকে মানভূম বা শিলচর থেকে শুরু করে মালদা বা জলপাইগুড়ি থেকে শুরু করে সুন্দরবন, এই যে বিশাল পরিসর, একে শুধুমাত্র প্রমিত করতে চাওয়া, এই প্রচেষ্টা, এটা কলোনাইজেশন ছাড়া আর কিছুই নয়। এবং অমিয়ভূষণ এই প্রসঙ্গে বলে গেছেন যে প্রমিত পরিসরকে, বাংলার প্রমিত পরিসরকে তার যে অ্যাংলো স্যাক্সনি মুখোশ, সেই মুখোশ ছেড়ে বাংলা নামক সুবিশাল পরিসরে মিশে যেতে হবে। এবং এই মিশে যাওয়া ছাড়া কিন্তু বাংলা ভাষা অবশ্যই অবরুদ্ধ হবে এবং তার পথ অবশ্যই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়ে যাবে, তার গতি এখানেই ব্যাহত হবে। রাজনীতিবিদদের মুখের ভাষার বিবর্তন, বাংলা ভাষার শ্রীহীনতা, রাজনীতির অঙ্গনে বাংলা ভাষার শ্রীহীনতার কার্যকারণ আমরা খুঁজছিলাম, আমরা আলোচনা করছিলাম নানাজনের সঙ্গে। আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা ধরিয়ে দিলেন, সব থেকে গুরুতর কার্যকারণটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সাংবাদিক সৌরভ গুহ। দেখুন সৌরভ কি বলছেন। রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং রাজনৈতিক মুখপাত্রদের দৈনন্দিন প্রতিক্রিয়ায় যে ভাষা ব্যবহৃত হচ্ছে তা কি যথেষ্ট পরিমাণে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? যেভাবে ব্যক্তি আক্রমণ বাড়ছে, অনেক সময় কোট আনকোট স্ল্যাং বলে পরিচিত শব্দবন্ধকে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচির একটা অঙ্গ হিসেবে এই বাকযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এবং অর্জুন সিংয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মদন মিত্র, তিনি বলছেন যে তাকে দেখে সবাই বলছে কন আয়া শের আয়া। তো আমি একজন নেতাকে ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে এই সমস্ত কথাবার্তা বা অর্জুন বনাম মদন মিত্রের যে প্রতিদিনের আলাপচারিতা যে কদর্য জায়গায় নামছে, এটা কি ঠিক হচ্ছে? তখন সেই সংগঠক নেতা আমাকে বলেছিলেন যে না, জানো তো, এইগুলো না ভীষণ একটা বাতাবরণ তৈরি করে। আমার মনে পড়ে যাচ্ছিল যে কলকাতার ফুটবলে আমাদের ছোটবেলায় অমল দত্ত বনাম পিকে ব্যানার্জির এই বাকযুদ্ধ লাগতো বড় ম্যাচের আগে, বড় টুর্নামেন্টের আগে। অমল দত্ত বনাম পিকে ব্যানার্জির দুই মহারথীর মধ্যে, কোচের মধ্যে বাকযুদ্ধ লাগতো এবং তা নিয়ে খেলার আগে থেকেই কিন্তু দুই পক্ষ আলোচনা, তীব্র সমালোচনা, অর্থাৎ মহলটা একটা কিন্তু মারাত্মকভাবে ওই খেলা কেন্দ্রিক একটা মহল এবং গোটাটাই কিন্তু এই ব্যক্তি আক্রমণ। আমার মনে আছে যে অমল দত্ত বাইচুংকে চুংচুং বলছেন, সোসো বলে একজন প্লেয়ার এসেছিল, তাকে তিনি শশা বলছেন, তাই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন পিকে ব্যানার্জি। আসলে রাজনীতিটা সামগ্রিকভাবে আমাদের 2021-এর নির্বাচনটা তো দেখলাম, এত হাই ভোল্টেজ পলিটিক্যাল নির্বাচন, যেখানে হিন্দু জাতীয়তাবাদ বনাম বাঙালি অস্মিতার একটা লড়াই হলো, এই দুটো আবহে লড়াই হলো। সেই লড়াইয়ের জনপ্রিয় স্লোগান হলো খেলা হবে। তো এই খেলা হবে, সবটাই এখন একটা খেলার মুডে রয়েছে সবাই। এবং সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলি যে ন্যারেটিভ গড়েই, এই এখন বহু চর্চিত একটা শব্দবন্ধ ন্যারেটিভ, যে ন্যারেটিভই গড়া হোক না কেন, তা প্রাদেশিক অস্মিতা বনাম হিন্দু জাতীয়তাবাদ বা যাই হোক না কেন, তাতে কিন্তু একটা এই কালচারাল স্পেসে আলোচনা হচ্ছে, ব্যক্তি আক্রমণ হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, নতুন অর্থনৈতিক সংস্কার বা নতুন অর্থনৈতিক কোনো মডেল, যেটা আগেকার দিনে কোনো রাজনৈতিক আলোচনায় বা তত্ত্বের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টাকে খুব বড় আকারে আলোচনায় আনা হতো, সেটা কি এই মুহূর্তে হচ্ছে? তার ফলে কিন্তু এই কন্টেন্টের জায়গা থেকে খেলা হবে মেজাজে রয়েছে। মুখপাত্ররাও পরস্পরকে আক্রমণ করছেন, সংবাদ মাধ্যমও সেই মুখরোচক বক্তব্যগুলোকে অমুক বনাম অমুক, এই লড়াই নারদ
এগুলোকে যথেষ্ট স্পেস দিচ্ছেন। এটা একটা খুব বড় কারণ যে সোশ্যাল মিডিয়ায় এবং বেসরকারি সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো যথেষ্ট আকারে থাকছে। তবে অসংসদীয় শব্দের ব্যবহার যে সময় রাজনীতিকরা নিজেদেরকে স্টেটসম্যান বলতেন সেই সময়ও কিন্তু হয়েছে। 46 সালের দাঙ্গার পর যখন অবিভক্ত বাংলায় প্রাদেশিক আইনসভার বিশেষ সভা বসেছিল, তখন প্রধানমন্ত্রী সোহরাবর্দীর উদ্দেশ্যে আঙুল তুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন আপনি গুন্ডা, এবং শ্যামাপ্রসাদের মুখে এই গুন্ডা শব্দ শুনে উঠে দাঁড়িয়েছিলেন সোহরাবর্দী, বলেছিলেন আপনি একজন ভদ্রলোককে গুন্ডা বলতে পারেন না। তো তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলো বা সোহরাবর্দী, তাদের চিন্তায় কিন্তু একটা নতুন রাষ্ট্র গঠন, তার একটা অভিমুখ, এইগুলো নিয়ে একটা চিন্তা বা সেই পর্যায়ে সেই সময়ের সঙ্গে সেটা সাযুজ্যপূর্ণ ছিল। আজকের রাজনীতির ক্ষেত্রটা অনেকটা আলাদা। আজকের রাজনীতিতে অনেক অরাজনৈতিক উপাদান আছে, অনেক পরিষেবা ভিত্তিক বহু স্পেস আছে, এবং রাজনীতি বাংলার পরিপ্রেক্ষিতে তো বটেই। রাজনীতি একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু একটা পেশার সাথে সংযুক্ত হয়ে পড়ছে, এবং রাজনীতিবিদরাও নিজেদেরকে পেশাদার বলে পরিচয় দিতে তারা পিছুপা হচ্ছেন না বা দ্বিধার কোনো জায়গা নেই, তারা পেশাদার রাজনীতিবিদ। আসলে কোথাও একটা মনে হয় যে রাজনীতি যদি অভিমুখ হারায়, নতুন অর্থনীতির বিষয়ে যদি আলোচনা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই ব্যক্তি আক্রমণটা আরও বেশি করে বাড়বে, এবং কোথাও সেখানে রাজনৈতিক নেতাদের চেয়েও এলাকার দখলদার, কেউ জেলার অধিপতি, কেউ এলাকার অধিপতি, কেউ গোষ্ঠীর অধিপতি, এই রকম একটা ভাষণ, এই দখলদারের ভাষণ, আক্রমণ, চড়াম গুড় বাতাসা, এবং এবং মানে ওই মাঝখানে দিলীপ ঘোষের বেশ কিছু বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল, এবং তাতে করে অনেকে মনে করছিলেন যে দিলীপবাবুর এই ধরনের বক্তব্যটা রাজনৈতিক কর্মীদের মনে একটা মনোবল বাড়াচ্ছে, এই নিয়ে চর্চা চলছে। সুতরাং এরকম একটা জটিল স্পেসের মধ্যে আমরা রয়েছি। আমার মনে হয় যে রাজনৈতিক একেবারে পিওর রাজনৈতিক অর্থনৈতিক আলোচনা যত আরও গভীরে যাবে, এবং সংবাদ মাধ্যমের এখানে একটা দায় রয়েছে যে অনেক গৌণ বিষয় নিয়ে সংবাদ মাধ্যম আলোচনা করছে, সেগুলোকে স্পেস দিচ্ছে, তার ফলে খুব সুন্দর আলোচনাকে যদি স্পেস দেওয়া হয়, হেডলাইন নয়, আক্রমণ নয়, নারদ নয়, আলোচনা এবং আলোচনা থেকে কিছু উঠে আসা, উপসংহার, এইভাবে যদি প্রক্রিয়াটা চলে, এখানে সংবাদ মাধ্যম, সামাজিক গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি আক্রমণ, এই ভাষা সন্ত্রাস, সেটা নিঃসন্দেহে কমতে পারে। তার বদলে নির্মাণের রাজনীতি, এবং রাজনীতিতে একটা নির্মাণের ভাষ্য বা রাজনৈতিক নেতাদের ভাষণে একটা নির্মাণের ভাষ্য, তার কন্টেন্ট এবং তার প্রকাশ, এটা অনেক বেশি করে আমরা পেতে পারি। নিঃসন্দেহে আমরা সেদিকের জন্য অপেক্ষা করব। রবীন্দ্রনাথ থেকে কবির সুমন বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্যে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলা গানের। আরো বিশেষভাবে বললে বাংলা গানের ভাষার, বাংলা গানে প্রযোজ্য যে শব্দাবলী, তা যেন বাংলা ভাষাটাকেই প্রাণ দিয়েছিল। সুখহীন নিশিদিন পরাদিন হয়ে বলুন বা বাঁশুড়িয়া বাজাও বাসি বলুন, আমরা তো বারবার আশ্রয় খুঁজতে, ভরসা খুঁজতে, প্রেমে, অভিমানে, বিরহে, রাগে ফিরে গিয়েছি গানের কথায়। তারপর কি হইল জানে শ্যামলাল। কবির সুমন পরবর্তীকালীন আরো বিশদে গেলে সুমন, অঞ্জন, নচিকেতা, শিলাজিৎ, এদের পরের প্রজন্মের কাছে যখন বাংলা গানের ব্যাটনটা গেল, বাংলা ভাষাটা তারা কোন জায়গায় পৌঁছে দিলেন। টুম্পা সোনা থেকে ইনিবিনি টপাটিনি, না আমি দাগিয়ে দিচ্ছি না, কোনোটাকেই খাটো করছি না, আমি শুধু জানতে চাইছি, বুঝতে চাইছি চটুল জনপ্রিয় লারেলাপ্পাই কি সঙ্গীতজীবীদের, গীতিকারদের অসহায় অস্ত্র হয়ে দাঁড়ালো। বাজার ধরতে তো গাইতে হতো সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত।
গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেস্ত ব্যস্ত ব্যস্ত। তারপর পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। আজকের বাংলা গানে, বাংলা সিনেমার গানে বলুন বা অন্যান্য গানে কতটা রক্ষিত হচ্ছে ভাষার সৌন্দর্য, ভাষার লাবণ্য, ভাষার স্ত্রী? আমাদের প্রশ্নে উত্তর দিলেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সিঙ্গার সংরাইটার সমন্তক। কি বলছেন সমন্তক, শুনুন। কবির সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী এবং মোহিনের ঘোড়াগুলির পরবর্তী সময়কার বাংলা মৌলিক গানের যে ভাষা, তাতে বাংলা ভাষার অবক্ষয় ঘটেছে নাকি মান বেড়েছে, এটা একেবারেই আপেক্ষিক বিষয় বলে আমি মনে করি, এবং এই বিষয়ে কোন রকম ভার্ডিক্ট দেওয়ার মতো জায়গাতেও আমি নিজে নেই। প্রত্যেকটা সময়ের একটা নিজস্ব ভাষা থাকে এবং সেই সময়কার গানের ভেতর দিয়ে সেই সময়কার সমাজের প্রতিচ্ছবিটা ফুটে ওঠে। সেরকম আমাদের নিজস্ব একটা ভাষা অবশ্যই আছে এই সময়, যে সময়ের মধ্যে আমরা বসবাস করছি। এখন আমরা যারা বাংলা গান লিখছি, মৌলিক গানের উপর কাজ করছি, তাদের উপর একটা দায় তো থাকেই যে একটু সহজ ভাষায় লিখতে হবে। তার কারণ হচ্ছে মানুষের জীবন অনেকটাই বদলে গেছে এবং ইন্টারনেটের যে প্রাধান্য সেটা একেবারেই অনস্বীকার্য। এখন আর লাইব্রেরি গিয়ে 100টা বই ঘেটে আমাকে কোনো জিনিস নিয়ে পড়াশোনা করতে হচ্ছে না। খুব যদি না খুব কোনো গুরুগম্ভীর রিসার্চ আমি করি, আমি অন্তত সেই বিষয়টা নিয়ে কিছু না কিছু জানতে পেরে যাব ইন্টারনেটে একটা ক্লিক করে। এটার যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকটা হচ্ছে এটাই যে কোনো জিনিস যখন সহজলভ্য হয়ে যায়, কোনো জিনিসের মানে আমি সহজেই জানতে পেরে যাচ্ছি, বা কোনো কিছুর বিষয় পড়াশোনা করতে হলে সেটা বাড়িতে বসেই আমি ঝট করে দেখে নিতে পারছি, তখন গুরুত্বটা কমে যায়, অ্যাটেনশন স্প্যানটা কমে যায়। এত ইনফরমেশন চারপাশে, এত কিছু মাথায় থাকে না এবং ইন্টারেস্টটাও কমতে থাকে। ভালো জিনিসটা আমার মনে হয় খুঁজে নেওয়াটাও শ্রোতাদের একটা দায়িত্ব, এটা তাদের দায়িত্ব। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সহজ করতে গিয়ে এখন যেটা হয়, এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় যে ক্ষুরোধার রাজনৈতিক গানের সংখ্যা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে গেছে অনেকদিনই। তার কারণ আমরা সবাই ভীষণ ডিপ্লোম্যাটিক হয়ে গেছি, বা ওই সহজ করতে হবে এই জিনিসটা আমাদের মাথার ভেতর আছে। তার কারণ বারবার মনে হয় যে যদি একটু গুরুগম্ভীর জিনিস লেখা হয় তাহলে হয়তো স্ক্রোল করে মানুষ বেরিয়ে যাবে, তার কাছে এত অপশন আছে। তবে এটাও ঠিক যে আমি একেবারেই মনে করি না যে সহজ ভাষায় ভালো জিনিস লেখা যায় না, সহজ মানেই খারাপ, এটা আমি একেবারেই মনে করি না। আমার মনে হয় সহজ ভাষাতে অনেক গভীর দর্শন ধরা যায়। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে পুরো গানটা আমি যখন শুনছি, গানের ভাষা এবং গানের সুর সবকিছু মিলিয়ে গানটার অনুরণন আমার মনের ভেতর কতদিন থাকছে, আমার জীবনে আমার সুখে দুঃখে সেটা কিরকম ভাবে কাজে লাগছে, কতটা দাগ কাটছে আমার মনে গানটা, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভাষা দিবস আসে, ভাষা দিবস যায়, আমরা সুন্দর পোশাক পরে ফুল হাতে, ফুলের গুচ্ছ হাতে ভাষা দিবস উদযাপন করি, ভাষা প্রেমিক হওয়ার ভান করি, অথচ নিজের মেয়েকে বাধ্যত কোনো না কোনো অসহায়তায় শেষমেশ পাঠাই ইংরেজি স্কুলে, এবং তাকে বাড়িতে বাংলা শেখানোর ন্যূনতম গরজটুকু অনুভব করি না। যদি আমাদের ভাষায় কাজ সৃষ্টি করা যায়, যদি ভাষাজীবী বলে, ভাষা প্রেমিক বলে যারা নিজেদের দাবি করেন, তাদের নিয়মিত মনোযোগ ভাষাটার প্রতি পড়ে, যদি ভাষা সংক্রান্ত অকাদেমি গুরুত্ব সহকারে বানান সহ ভাষার অন্যান্য কারিগরি দিকগুলি নিয়ে নিয়মিত সিরিয়াস চর্চা করেন, অভিভাবকেরা, বাবা মায়েরা যদি হীনমন্যতা ঝেড়ে ফেলে ভাষার যে অলংকার, যে অহংকার, সেগুলি খুঁজে বার করে নতুন প্রজন্মের হাতে তুলে দেন, হয়তো তাহলেই একমাত্র আমাদের ভাষাটা বাঁচবে।
অগত্যা এ বড় সুখের সময় নয়, বড়ই দুর্দিন আমার ভাষার। ওই যা বলে শুরু করেছিলাম, মানুষের মুখের কথায় হয়তো কিছুকাল ভাষাটি টিকে থাকবে, কিন্তু শ্রীবৃদ্ধি বলতে যা বোঝায়, গ্রোথ, বিকাশ বলতে যা বোঝায়, তার কোনো সম্ভাবনাই আমার ভাষা অন্তত দেখছে না। আমরা বরং ভাষা দিবসে আরেকটু ভাবি ভাষার স্বাস্থ্য নিয়ে, ভাষার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আরেকটু ভাবা প্র্যাকটিস করি। সকলকে ধন্যবাদ।